তার স্বামী শিবু, তারা দুজনই আজ কাজের সূত্রে এক নতুন গ্রামে থাকতে এসেছে। ও, তাহলে এরা দুই স্বামী স্ত্রী এসে উঠেছে এই ফাঁকা ঘরটায়। এসে তো উঠেছে, কিন্তু কদিন যে টিকতে পারবে দেখা যাক কি হয়। কি টুম্পা, ঘর তোমার পছন্দ হয়েছে তো? হ্যাঁ, ভীষণ পছন্দ হয়েছে। কি সুন্দর জায়গাটা, নিরিবিলি। ঠিক আছে, অনেক ধকল গেল, তুমি আজ এখন একটু বিশ্রাম নাও। এই শরীরে এত ধকল নেওয়া ঠিক নয়। কি গো, সারাদিনে তো কাজকর্ম করলে, এখন আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? একটু রেস্ট নাও। ও গো, শোনো না, দেখো জানালা দিয়ে কি সুন্দর শাক দেখা যাচ্ছে। আমার না ওই শাকগুলো খেতে ভীষণ ইচ্ছে করছে। এনে দাও না গো, আমি একটু ওই শাক দিয়েই আজ ভাত খাবো। তুমি এটা একটা কথা বললে? তোমার শাক খেতে ইচ্ছে করছে, আমি বাজার থেকে না হয় কিনে আনবো, কিন্তু এভাবে অন্য কারো শাক কি ছিঁড়ে আনা যায়? তাও আবার নতুন গ্রামে এসে, অচেনা মানুষের মধ্যে। কাউকে কি আমরা এখানে চিনি? না না, বাজারে শাক নয়, এই শাকগুলো কি সুন্দর হয়েছে, আমি এই শাকই খাবো। তুমি যদি না আনো, আমি আজ কিছুই খাবো না। দেখো টুম্পা, অহেতুক জেদ করো না। এভাবে অচেনা কারো শাক ছিঁড়ে আনলে আমাকে লাঠি পেটা করবে। অত শত বুঝি না। তুমি দেখো না একবার শাকগুলো, কি সুন্দর ডগডগিয়ে উঠেছে। এই শাক দেখে কার না খেতে ইচ্ছে করবে? আর একটু শাকই তো খেতে চেয়েছি, কি এমন মহাভারত অশুদ্ধ হবে? তুমি যাও না, একটু শাক সে যে কেউ দিয়ে দেবে। সেদিন টুম্পা সেই শাকের আশায় সারাদিন না খেয়ে শুয়ে থাকে। দেখো টুম্পা, এভাবে কেঁদে কেঁদে শরীর খারাপ করো না। অন্তত আমাদের অনাগত সন্তানের কথা তো চিন্তা করবে। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব, যেভাবেই হোক আমি সেই শাক নিয়ে আসবো। এখন তুমি কেঁদো না, আর একটু খেয়ে নাও। এরপর শিবু আর কোনো উপায় না পেয়ে চলে যায় সেই শাক খেতে। উফ, টুম্পা যে আমাকে কি জ্বালায় ফেললো। কার যে শাক, কি করে আমি না বলে নেই? না, ছেড়ার আগে একটু খোঁজ নেই এই শাকের মালিককে। কাকু কাকু, তুমি কই যাচ্ছ? এই তো বাবা, কোথাও না, একটু বাইরে এসেছিলাম। আচ্ছা বাবা, তুমি আমাকে একটা কথা বলতে পারবে? হ্যাঁ কাকু, বলো। ওই যে সামনে এত সুন্দর শাক ক্ষেত, এগুলো কে চাষ করে? এটার মালিক কে? ও বাবা, তুমি কি ওই শাক খেতে গিয়েছিলে নাকি? ওখানে কিন্তু যেও না, ওটা একটা শাক চুন্নিয়ে শাক ক্ষেত। ও এগুলো ভীষণ যত্ন করে করে, আর কেউ যদি ও শাক চুরি করতে যায়, তার তো অবস্থাই শেষ করে দেবে। তোর বাবা, শাক চুন্নি, সে শাক চাষ করে কি করবে? সে কি আর শাক খায় নাকি? না কাকু, এ এক অদ্ভুত শাকচুন্নি, সে সত্যিই শাক চাষ করে। দূর, তোকে কে সব ভুলভাল বুঝিয়ে দিয়েছে? এ শাক খেতে নিশ্চয়ই কোনো মালিক রয়েছে। শাক চুরি টাকচুরি এসব হয় নাকি আবার? ঠিক আছে, আমি এখন যাচ্ছি। সেদিন সন্ধ্যায় শিবু লুকিয়ে লুকিয়ে সেই শাক ক্ষেতের দিকে রওনা দেয়। রে, আমার শাক ক্ষেতের দিকে কে যায়? এত বড় সাহস, আমার শাক খেতে যাচ্ছে? নিশ্চয়ই এ চুরি করতে যাচ্ছে। দাঁড়া বেটা, আজ তোকে দেখাবো মজা। না, আশেপাশে তো কেউ নেই মনে হচ্ছে। টুক করে একটা শাক নিয়ে পালিয়ে যাব। এত শাকের মধ্যে একটা শাক নিলে কে আর কি বুঝতে পারবে? কিন্তু যেই না সে শাক নিয়ে রওনা দিয়েছে, দুম করে তার সামনে এসে শাকচুন্নি হাজির হয়ে যায়। কে তুমি? কোথায় গেলে? আমি কিছু করিনি, আমি কিছু করিনি। তুই আমার শাক খেতে শাক চুরি করে বলছিস আমি কিছু করিনি? এত সাহস তোর, আমার শাক চুরি করবি?
আমাকে ক্ষমা করে দাও। বিশ্বাস করো আমি চুরি করতে চাইনি, কিন্তু আমার বউ তোমার ওই শাক দেখার পর থেকে সে আর কিচ্ছু খাচ্ছে না। সে গর্ভবতী, কিছু না খেলে তো আমার সন্তান ও তার দুজনেরই ক্ষতি হবে। তাই বাধ্য হয়ে আমি এই শাক চুরি করতে এসেছি। আমায় ক্ষমা করে দাও, আর কখনো আমি তোমার শাক খেতে আসবো না। ও, তোর বউ গর্ভবতী? আচ্ছা ঠিক আছে, তোর বউ যত শাক খেতে চায় নিয়ে যা সেখান থেকে। ও যেমন যেমন যা যা খেতে চায় ওকে খাওয়াস, কিন্তু মনে রাখবি আমার যেদিন যেটা দরকার হবে সেটা কিন্তু আমি তোর কাছ থেকে ঠিক নিয়ে যাব। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি যা চাবে আমি দিয়ে দেবো। এখন আমাকে যেতে দাও, আমাকে ছেড়ে দাও। এভাবে কিছুদিন কেটে যায়। এরপর শিবু ও টুম্পার ঘরে আসে এক ফুটফুটে কন্যা সন্তান। এভাবেই কিছু বছর কেটে যায়। টুম্পা ও শিবুর মেয়ে এখন সে হাঁটতে শিখেছে, ভীষণ কথাও বলে। ওগো শোনো না, পাশের গ্রামের কাকিমা এসেছিলেন, ওনার বাড়িতে পুজো আছে। মেয়ে তো এখন ঘুমোচ্ছে, ও উঠে গেলেই আমরা ওকে নিয়ে পুজো বাড়িতে ঘুরতে যাব। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওর ঘুম নষ্ট করো না, ও উঠুক তারপর আমরা যাব। তবে দেখো সন্ধ্যার আগেই যাব আর তাড়াতাড়ি ফিরে আসব। এই জায়গাটা ভীষণ ছমছমে আর অন্ধকার। সেই রাস্তা দিয়ে পুজো বাড়ি যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে সে শাকচুন্নি এসে তাদের সামনে হাজির হয়ে যায়। আর কিছু বুঝে ওঠার আগেই সে শাকচুন মেয়েকে একটি খাঁচায় বন্দি করে নিয়ে চলে যায়। শিবু আর টুম্পার তো ভীষণ খারাপ অবস্থা, তারা কিছু বুঝতেই পারছে না কি থেকে কি হলো। শিবু খুঁজতে খুঁজতে চলে যায় এক সাধু বাবার কাছে। সাধু বাবা, সাধু বাবা, আমার সর্বনাশ হয়ে গেছে। সাধু বাবা, আমার আদরের সন্তানকে এক পেতনি বন্দি করে নিয়ে চলে গেছে। আমি বুঝতেই পারছি না কোত্থেকে কি হলো, সে কেন এলো আর কেন আমার সন্তানকে নিয়ে গেল। আমি তো তার কোনো ক্ষতি করিনি। সাধু বাবা, আমার সন্তানকে যে করেই হোক ফিরিয়ে এনে দিন, আমার স্ত্রীর ভীষণ খারাপ অবস্থা। ঠিক আছে, তুই বাড়ি চলে যা, আমি দেখছি কি করা যায়। এরপর সাধু বাবা তার মন্ত্র বলে চলে যায় সেই পেতনির কাছে। এই শাকচুন্নি, তোর এত বড় স্পর্ধা, তুই আমার শিকারকে ধরে এনেছিস। ওই বাচ্চা যখন 15 বছর বয়স হবে তার আগেই ওকে আমার হত্যা করতে হবে, আর তা না হলে 15 বছর পেরিয়ে গেলেই ওর হাতেই আমার মৃত্যু হবে। নিয়ে আয় আমার শিকারকে, আজ এখানেই আমি তার বলি চড়াবো। আমি জানতাম তোর হাত থেকে বাঁচানোর জন্যই আমি ওকে নিয়ে এসেছি, কিন্তু এখন তুই আর ওর কোনো ক্ষতি করতে পারবি না। 15 বছর হওয়ার আগেই ওর মধ্যে সমস্ত শক্তি আমি দিয়ে দিয়েছি, এখন আর ওর কেউ কোনো ক্ষতি করতে পারবে না। এই ভণ্ড সাধু বাবা, তুই অনেকের ক্ষতি করেছিস। তোর মৃত্যু এই মেয়ের হাতেই লেখা আছে। সাধু বাবা তখন রেগে গিয়ে সেই পেতনিকে একটা পাখিতে পরিণত করে দেয়। এরপর ছুটতে ছুটতে পেতনির গুহাতে সাধু বাবা ঢুকে যায়। সাধু বাবা ভিতরে গিয়েই তার দিব্য শক্তি দিয়ে টুম্পা ও শিবুর মেয়েকে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু টুম্পা ও শিবুর মেয়ের কোনো ক্ষতিই করতে পারে না। কি হলো, কি হলো এটা? আমার এত দিব্য শক্তি কিন্তু কোনো কাজ করছে না কেন? পারবে না তুমি, তোমার কোনো শক্তি আর কাজে আসবে না। তুমি অনেকের অনেক ক্ষতি করেছো, আর তোমার মৃত্যু আমার হাতেই হবে। সাধু বাবা আর সেখানে দেরি না করে পাড়াতে পাড়াতে শাকচুন্নির খেতে এসে পড়ে। আর শিবুর মেয়েও সাধু বাবার পেছন পেছন সে খেতে এসে যায়, আর এক বিশাল শাক দিয়ে সে সাধু বাবাকে সেখানেই মেরে ফেলে। এদিকে সাধু বাবা মারা যাওয়ার সঙ্গে সঙ্গেই সাধু বাবার করা জাদু পুরোপুরিভাবে নষ্ট হয়ে যায়, আর সেই পাখিও তার আসল রূপে চলে আসে। তারপর শাকচুন্নি টুম্পা ও শিবুর মেয়েকে তাদের কোলে ফিরিয়ে দেয়।